মিনিটের 25 মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কিছুই আমি করতে পারি না তখন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সিনিয়র সেনা কর্তৃক জুনিয়রের স্ত্রীকে ধর্ষণ, অবশেষে মুখ খুলল আর্মি। কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে একজন সেনা সদস্য তিনি জেলখানায় আছেন কোনো অপরাধের কারণে। ওই সেনা সদস্যের স্ত্রীকে আরেকজন সাবেক সেনা সদস্য প্রথমে রেপ করেছেন, এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করেছেন, এক সপ্তাহ পর আবার ডিভোর্স দিয়েছেন। অর্থাৎ তার উপর অন্যায় অত্যাচার করেছেন এবং বিভিন্ন সময় সেনাবাহিনী দিয়ে তাকে ভয় দেখিয়েছেন। তো সেনা আইনে কোনো বিচারও হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো সাংবাদিক ইলিয়াস যখন এই ভিডিও ছাড়লেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবাই এটা নিয়ে আলোচনা শুরু করলো। ঠিক তখনই আইএসপিআর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এটার বিচারের কথা জানানো হলো এবং তারা বলল অনেক আগে থেকে এটার বিচার চলমান এবং তারা বিষয়টি নজরও রাখছে। আসলে কি বাস্তবতা তাই ছিল? না, দেখবো সেনাবাহিনী তার প্রতিবেদনে কি লিখেছেন। পাশাপাশি সেনাবাহিনীর এই প্রতিবেদন নিয়ে সাংবাদিক ইলিয়াস আবার মুখ খুলেছেন। ইলিয়াস কি বলেছেন সেটা আমরা জানবো ভিডিওর পরে। এর আগে সেনাবাহিনী নিয়ে এবং ইলিয়াসের প্রতিবেদন নিয়ে সেনাবাহিনীর বক্তব্যটা কি সেটা জানবো। সিনিয়র সেনা কর্তৃক জুনিয়রের স্ত্রীকে ধর্ষণ, অবশেষে মুখ খুলল আর্মি। প্রিয় দর্শক, এই বিষয়ের উপর আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমরা অবশ্যই নিতে চাই। আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি একটি ভিডিও কন্টেন্ট করেছেন। সেই কন্টেন্টে তিনি দেখিয়েছেন যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজরের স্ত্রীকে ধর্ষণ করেছেন এবং ওই মেজরকে ডাকাত সাজিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এটা একটা গুরুতর অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তড়িৎ গতিতে আইএসপিআর একটি বিবৃতিও দিয়েছে। সেই বিবৃতিটি আমরা দেখে নিতে চাই। সেখানে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে আসলে কি কাণ্ডটি ঘটেছে বা এই ঘটনার অবতারণা কেন হলো। আমি আপনাদের বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই পড়ে শোনাচ্ছি যে এই বিষয়ের ব্যাখ্যা আর্মি আসলে কিভাবে দিচ্ছে। প্রত্যেকটা বিষয়ই যখন সামনে আসে তখন শৃঙ্খলা বাহিনী যদি একটি ব্যাখ্যা দেয় তাহলে জনগণে আর কোনো প্রশ্ন থাকে না বা এই বিষয়ে জনগণের কাছে একটি বার্তা যায়। কিন্তু আমাদের গর্বের ধন বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গর্ব করা যায় বা যাদের জন্য অবশ্যই আমরা আনন্দিত এবং আমরা গর্বিত, তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা সবাই জানেন যে মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান একদম শীর্ষস্থানে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই গর্বের প্রতিষ্ঠান আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরীকে নিয়ে বিতর্ক হোক বা কোনো বিতর্ক তৈরি করবার জন্য উপাদান জড়িয়ে পড়ুক এই বাহিনীর সঙ্গে, তা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। যাই হোক, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন প্রসঙ্গে 15 আগস্ট 2025 মানে আজকেই এই বিবৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে, যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। উল্লেখ্য যে উক্ত প্রাক্তন সেনা কর্মকর্তা পূর্বে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি জেলে কারাদণ্ড ভোগ করছেন। উক্ত অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বেই এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত হয় এবং যথাযথ গুরুত্বের সাথে তদন্ত কার্যক্রম শুরু করে। তবে অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা ও ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী কর্তৃক যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ইতিপূর্বে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চ পদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে উক্ত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উল্লেখ্য যে সেনাবাহিনী থেকে কোনো সদস্য বরখাস্ত হলে নিয়ম অনুযায়ী তার চিকিৎসা, সরকারি বাসস্থান বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথা নয়। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে উক্ত প্রাক্তন সেনা কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারটিকে সাময়িকভাবে
সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। মানে ওই মেজরের কথা এখানে বলা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এই ধরনের নীতিভ্রষ্ট ও নীতি বিবর্জিত কার্যক্রমকে কখনোই প্রশ্রয় দেয় না। সেনাবাহিনী তার সদস্যদের বিরুদ্ধে কৃত সকল অভিযোগ যথাযথ গুরুত্বের সাথে তদন্ত করে এবং অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে। যেহেতু সেনাবাহিনী এই বিষয়ে একটি ব্যাখ্যা প্রদান করেছে, সুতরাং তদন্ত বোর্ড তদন্ত শেষে যে বিচারের মুখোমুখি করবে ওই ব্রিগেডিয়ার জেনারেলকে, এরপরে কি রায় হয় সেটিও কিন্তু জাতি জানার জন্য উৎসুক হয়ে থাকবে। সুতরাং এই বিষয়ে নিশ্চয়ই আমরা বিচার শেষে একটি বিবৃতি পাব। প্রিয় দর্শক, দেখুন, শৃঙ্খলা বাহিনীতে নানা ধরনের অসঙ্গতি, অনিয়ম বা নৈতিকতা স্খলনের ঘটনা একেবারে নতুন নয়। যে কোনো পেশাতে আসলে অনিয়মের ঘটনা ঘটতে পারে। ধরুন আমি সাংবাদিকতা করি, আমার পেশাতেও অনেক ধরনের অসঙ্গতি, অনিয়ম আছে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এইসব অনিয়ম এবং অসঙ্গতিকে দূর করবার যদি তড়িৎ পদক্ষেপ না গ্রহণ করা হয়, তখনই আসলে ভয়াবহ বিপত্তি এবং অসঙ্গতি সুস্পষ্টভাবে ধরা পড়ে। এখানে আইএসপিআর কে যেমন আমি ধন্যবাদ দিচ্ছি, একইভাবে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন বা এই তথ্যটি জনসম্মুখে হাজির করেছেন, এর মধ্য দিয়ে যদি ভুক্তভোগী পরিবার উপকৃত হয়ে থাকে তাহলে তিনিও অবশ্যই ধন্যবাদ পাবেন। তবে এক্ষেত্রে তথ্যের আরো অধিকতর যাচাই বাছাই সাপেক্ষে একটি সুস্পষ্ট এবং একটি ন্যায্য বিচার করবে সেনাবাহিনী, এরকমটি প্রত্যাশা করছে ভুক্তভোগীর পরিবার। দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল। শুধু তাই নয়, প্রিয় দর্শক, আপনারা জানেন যে একটা পর্যায়ে গিয়ে সেনাবাহিনীকে নামানো হয়েছিল সারা দেশে, কারফিউ জারি করা হয়েছিল। সেই কারফিউ জারির মধ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য আগ বাড়িয়ে অতি উৎসাহী হয়ে ছাত্র জনতার উপর আক্রমণ করেছেন। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সেনাবাহিনীর ওই কতিপয় সদস্যদের চিহ্নিত করে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। তো আমাদের যে তথ্যসূত্র সেগুলো বলছে যে যারা জুলাই অভ্যুত্থানের সময় এই ধরনের ভয়াবহ নেতিবাচক এবং জনগণের বিরুদ্ধে ভূমিকা পালন করেছে তারা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অবশ্যই কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে তার বা অপরাধীর শাস্তির ব্যবস্থা করা। আমরা ইদানিংকালে কি দেখছি যে আমরা দেখছি যে কোনো অপরাধ ঘটলে রাজনৈতিক দলগুলোর কথা বলি, তো সেখানে কি করা হচ্ছে যে তাকে আজীবন বহিষ্কার করা হচ্ছে বা দল থেকে তার সকল পদ স্থগিত করা হচ্ছে। এটি কিন্তু সমাধান নয়। একজনের পদ স্থগিত করলেন, তাকে বহিষ্কার করলেন অথবা দল থেকে বের করে দিলেন, এগুলোর মধ্য দিয়ে কি হচ্ছে, সে কিন্তু আপাত দৃষ্টিতে একটা শাস্তি পেল, তার যে কৃতকর্ম বা অপরাধ সেটার কোনো শাস্তি হচ্ছে না। এটা একটা অবাক ব্যাপার, এটা হতে পারে না। যেমন পাথর লুটের ঘটনায় দেখলাম, এর আগে আরো বিভিন্ন ঘটনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সদস্যরা যুক্ত হলেই দেখছি যে দলগুলো তাদের পদ স্থগিত রাখছে অথবা তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যদি রাজনৈতিক দলগুলো তুলে দিত তাহলে সেটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ এবং যথাযথ হতো। ভুক্তভোগী আরো আসলে আশ্রয় পেত এই ধরনের তৎপরতার মধ্য দিয়ে, বা ন্যায্য বিচার ত্বরান্বিত হতো। সেটা আমরা দেখছি না। এখন দেখুন, এই গণ অভ্যুত্থানের সময় যেমন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের উপর হামলা করেছে, একইভাবে কয়েকদিন সেনাবাহিনীর কতিপয় সদস্য আগ বাড়িয়ে আক্রমণ করেছে। এই ঘটনার অবশ্যই একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। কদিন আগে আপনারা দেখেছেন যে মেজর সাদিক নামে সেনাবাহিনীর এক মেজর, তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন। তার বিষয়েও আইএসপিআর জানিয়েছে যে ইতোমধ্যে তদন্ত বোর্ড গঠন করা হয়েছে, তাকে শাস্তির মুখোমুখি করা হবে, তার বিচারের ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এইভাবে যদি সেনাবাহিনীর সদস্যরা নানা ধরনের শৃঙ্খলাহীন কর্মকাণ্ডে যুক্ত হয় বা নৈতিকতার স্খলন ঘটে, তাহলে নিঃসন্দেহে আমাদের সেনাবাহিনীর যে আকাশ স্পর্শী সুনাম, তার যে মর্যাদা, সেটা ক্ষুণ্ণ হবে। কারণ আমাদের সেনাবাহিনী সারা পৃথিবীতে আসলে নাম করেছে, বিশেষ করে শান্তিরক্ষী মিশনে তাদের যে ভূমিকা, এটা ইতিহাসে কিংবদন্তির মতো থাকবে।
বাংলাদেশ যতদিন থাকবে সেনাবাহিনীর এই ভূমিকাকে আমরা স্মরণ করব। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী কিন্তু কখনোই জনগণের বিরুদ্ধে দাঁড়ায়নি। আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়েও দেখেছি শেষ পর্যন্ত সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তো এই জন্যে আসলে যে কোনো নৈতিকতা স্খলনের ঘটনায় যখন খবরটি আগ বাড়িয়ে প্রচার হয়ে যায়, ধরুন এটি প্রচার হয়ে গেছে, এটি বিচারের আওতায় এনে তড়িৎ ন্যায্য বিচার নিশ্চিত করে কি হলো সেটি রায়ের মধ্য দিয়ে বিচারের মুখোমুখি করা হলো কিনা সেই বিষয়টিও কিন্তু জনসম্মুখে প্রচার করা দরকার, যেহেতু এই ধরনের একটি খবর প্রকাশিত হয়ে গেছে। আর যেসব খবর আসলে খুবই স্পর্শকাতর বা বাহিনীর প্রয়োজনে প্রকাশ করার প্রয়োজন নেই, দরকার নেই, বাহিনীর ভেতরেই সেটা বিচারের ব্যবস্থা করে ভুক্তভোগীকে স্বস্তি দেওয়া হয়, সেগুলো তো জাতি জানতে চায় না। কিন্তু যেটা প্রকাশিত হয়ে গেছে সেই বিষয়ে অবশ্যই জাতি জানতে চায়, প্রিয় দর্শক। তো এর আগে আরো একটি ঘটনা নিয়ে আমরা দেখলাম যে ব্যাপক তোলপাড়। গত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসন আমলে যেসব সেনাবাহিনীর কর্মকর্তা বা সৈনিক চাকরি হারিয়েছেন তাদের নিয়েও, তাদের জন্য একটা কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনেরও আসলে একটা বিহিত হোক এরকম প্রত্যাশা ভুক্তভোগীরা চান। একটা স্পষ্ট গ্রহণযোগ্য যদি রায় হয়, ন্যায্য সিদ্ধান্ত হয়, তাহলে জনগণের মধ্যে সেনাবাহিনীর ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, একইভাবে সেনাবাহিনী আমাদের আরো বিশ্বস্ত স্বাধীনতা সার্বভৌমত্বের যে শক্তিশালী অতন্দ্র প্রহরী সেটা প্রমাণিত হবে। তো সেনাবাহিনী তড়িৎ গতিতে এই যে ব্যাখ্যাটি দিয়েছে, কারণ তারা ব্যাখ্যা না দিয়ে চুপও থাকতে পারতো, কিন্তু জনগণের কাছে স্পষ্ট করার জন্য এই ব্যাখ্যার পরে আমরা চাইবো যে দ্রুততম সময়ের মধ্যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৯ সালে ক্ষমতায় এসে বিডিআরের ঘটনা ঘটে। আমি জানি না মইনু আমাদের কি দরকার ছিল হাসিনার অনুমতি নেওয়ার। এই ধরনের অথর্ব সেনাপতি আমরা চাই না, আগামীতে হোক, আমরা আর কাম্য না। এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তার ঊর্ধ্বে নয়। গোপনীয়তা বলে কিছু নাই। কদিন আগে একটা ভাবি, মেজর জাহিদ ভাবি, তার সাথে যে নির্মম অত্যাচার করছে এটা সভ্য দেশে হয় না। আমাদের সেনাবাহিনী কতটা নিচে নামতে পারে, কতটা দায়িত্ব এনে ধরতে পারে আমার বলার অপেক্ষা রাখে না। কয়েকবারে চেষ্টা করে পাশ করা শেখ হাসিনা ৯ সালে ক্ষমতায় এসে বিডিআরের ঘটনা ঘটে। আমি জানি না মইনু আমাদের কি দরকার ছিল হাসিনার অনুমতি নেওয়ার। এই ধরনের অথর্ব সেনাপতি আমরা চাই না, আগামীতে হোক, আমরা আর কাম্য না। এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তার ঊর্ধ্বে নয়। গোপনীয়তা বলে কিছু নাই। এরপরে দেখেন অসংখ্য পিতার ফেরত, গুম, খুন একাধারে চলছে। আজকের এই মহান এই দিবস বলবো, মহান দিবসই বলবো। আমি ইলিয়াস ভাইয়ের সাথে বলি নাজাত দিবস, অবশ্যই নাজাত দিবস। এটা যারা জানেন, আপনাদের আমি যা বললাম হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, দাদাকে জিজ্ঞেস করবেন। যেই মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয়। পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই, পরিষ্কার বুঝে নেন। পাকিস্তানিরা ধর্ষণ করে নাই, করে সেঞ্চুরি করে নাই। ভুল ত্রুটি হবে, ধর্ষণ সেনাবাহিনী অপরাধ, এতে কঠিন দণ্ড আছে। কিন্তু কথা হলো এই মিথ্যাচার করে আপনারা কি করছেন? পাকিস্তান তো অন্য জাতি, সে অন্যায় করতেই পারে। বাঙালি হয়ে বাঙালির উপর আপনি দায়ী করছেন, যেটা মেনে নেওয়া যায় না। আপনি কি করেন নাই বলেন? অনৈতিক আচরণের কোনটা বা কোন অধ্যায় বাদ ছিল? গুম যে কত বড় অপরাধ আপনি জানেন না? যে গুম হয় সে আছে নির্যাতনে, পরিবার নিয়ে, আর পরিবার আছে তারা নিয়ে, না বিবাহ বিচ্ছেদ না কোনো সিদ্ধান্ত। এমন এক লজ্জাকর ঘৃণিত কাজ আপনি করছেন। সমগ্র দেশকে আপনি জিম্মি করে ফেলছেন, বন্দি করছেন। আমি মনে করি এই সরকার, বর্তমান সরকার, এটা হলো আমাদের রক্তের থেকে পাওয়া সরকার। সমস্যা হয়ে গেছে, এটা এনজিও সরকার। এটা ছিল বিদেশে, এসে এখান বিদেশের মতো শাসন শুরু করছে। আমি যদি বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভুল হবে না। এনাদের উচিত ছিল যারা বিপ্লব করছে, রক্ত দিয়েছে, তাদের সাথে কথা বলা, সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, মানে সম্পাদক না, সাংবাদিক, তৃণমূলের সাংবাদিক ভাইদের সাথে কথা বলা। তাহলে আমার দেশের সমস্যাটা বুঝতে পারতেন। কেন সমস্যা বুঝতে হবে? কেন? উনি এই দেশের লোক না, উনি তো বিদেশে ছিলেন, আর আমার এসে ছিলেন। উনি বিদেশ দিয়ে আমাকে তুলনা করলে হবে না। আমাদের জনগণের চাওয়া পাওয়া, এই জন্য উচিত ছিল সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদের সাথে কথা বলা, তৃণমূলে আমজনতার সাথে কথা বলা।
আপনি 8টা মিটিং করতে 8 বিভাগে সবাইকে নিয়ে সকল সমস্যা জানতে পারতেন, তারপরে গণভোট করে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারতেন। এখন ঐক্যমত নিয়ে এসি রুমে বসে আপনি ইন্টারকন্টিনেন্টাল খাবার খাচ্ছেন। এইটা তো আমাদের চাওয়া পাওয়া না। আমাদের চাওয়া পাওয়া হলে সংস্কার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ। আমাদের এই ছাত্ররা 2টা জিনিস শিখাতে পরিষ্কারভাবে, যেটা জাফরুল্লাহ ভাই আগে বলতেন, তাকেও আমরা মানে কি বলবো স্বীকৃতি দেয় নেই আমাদের ঘোষণায়, এটা পরে বলি। আমাদের ছাত্ররা শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, আর 2 নম্বর হলো আওয়ামী লীগ, এর স্থান বাংলাদেশে নাই। কোন দল যদি মনে করে রিফাইন আওয়ামী লীগ বলে বিএনপিতে আনবেন প্লিজ, বা কোনো জামাত ইসলামে নেবেন, তার স্থানে দেশে হবে না। আমরা জানি কিভাবে সরকারকে হটাইতে হয়। এই বিপ্লব অসহমত বিপ্লব, বিপ্লব ধারণ করতে হবে, দেশকে সংস্কার করতে হবে। আমাদের অনেক সুযোগ ছিল, সুযোগ এখনো আছে। আমি বলি আপনি সুন্দরভাবে সকল কিছু সংস্কার করেন, পুলিশ ভাইদের সুন্দর করে সংস্কার করেন, কেন করতেছেন না? সমস্যা কোথায়? আমি জানি না এখানে কোন রাজনীতি আছে। রাজনীতি একটাই হবে যে নতুন সরকারে আসলে নিয়োগ দেবে, প্রতিটা সৈনিক থেকে আপনি পুলিশ থেকে 10 লাখ করে চাঁদা নেবেন। এটা তো কাম্য না। চাঁদা মুক্ত পুলিশ নিয়োগ করেন। আমার একটা কথা বলি, এই আজকের এই জায়গায় একটা পুলিশ সাব ইন্সপেক্টর কয় টাকা বেতন পায়? নিজে খাবে না বাড়ি ভাড়া দেবেন, বউরে চালাবে। আপনি বাধ্য করতেছেন তাকে অসৎ হতে। প্রতিটা পুলিশ কর্মকর্তাকে, সৈনিককে তার নিজ নিজ এলাকায় চাকরি করতে দেন। স্বজনপ্রীতি হবে, কিন্তু জুলুম হবে না। আমরা চাই না 54 ধারা। রাষ্ট্রের কাছে কি চাই আমরা? ন্যায় বিচার। পুলিশ সেবক দেখতে চাই, সেবক না হোক, অন্তত জুলুম না করুক আমাদের প্রতি। এটা তো কাম্য, এটা তো কামনা করতে পারি। প্লিজ ওই ধরনের আলোচনা করেন। আপনি আলোচনা করেন পুলিশ কর্মকর্তা, যেমন আপনার আছে আমাদের 2 জন উপদেষ্টা, একজন বাহার সাহেব আছেন, আর 2 লোকে আমাদের খোদা বক্স, ওনাকে দিয়ে আপনি কোনো সমাধান পাবেন না। আপনি আলোচনা করতে হলে পুলিশের সমস্যা, পুলিশের সাব ইন্সপেক্টরদের সাথে কথা বলতে হবে। ওরা জানে, ওরাই মামলা করে, ওরাই সব কিছু করে। আপনি তাদের সাথে কথা না বলে আবল তাবল লোকের সাথে কথা বলেন। পুলিশ সংস্কার করেন, আমাদের সমস্যার সমাধান। আর একটা বড় জিনিস, এই দেশে বড় সমস্যা রাজনীতিবিদ। আমরা চাই ভালো রাজনীতিবিদ, চোর বাটপার চাঁদাবাজ রাজনীতি আমরা চাই না। সকল নেতাদের বলবো অনুগ্রহপূর্বক বাছাই করুন, যাতে ওনারা চাঁদাবাজি বন্ধ করতে পারেন। এই চাঁদাবাজি মনে করেন 10 টাকা নিচ্ছি, এই 10 টাকা ঘুরতে ঘুরতে আমার ঘরে এসে পড়ে। অনুগ্রহপূর্বক এই ধরনের নেতা আমরা চাই না। শহীদ জিয়ার নেতা কার্যক্রমের মধ্যে চাঁদাবাজি ছিল না। যারা নির্বাচন করতে পারবেন না প্লিজ করেন না, নিজের টাকা দেওয়া করেন, চাঁদাবাজি বন্ধ করেন। আমরা ভালো রাজনীতিবিদ চাই। বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না কোনো জায়গায় একটা সন্ত্রাসী আছে বা জলদস্যু আছে যাকে কোনো রাজনীতিবিদ স্পন্সর করে না। সবাইকে তারা করে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জামাত হোক, এই সন্ত্রাসীদের পালানোর পরে তারা। এই রাজনীতি চলতে পারে না। এটা জনগণের দেশ, রক্ত দেশের সাধারণ জনগণ, এই শেখ পরিবার দেয় নাই। সুতরাং আমি বলবো আমরা দেশটাকে সুন্দর করে সংস্কার করি। এটা আমাদের কাঙ্ক্ষিত দেশ, সোনার বাংলা। আমরা এটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই। আমরা নিজের পয়সা দিয়ে আমরা চলি, কারো দানে আমরা চলি না। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, মাথা উঁচু করে কথা বলেন। ইলিশ মাছ পাঠানোর দরকার নাই, আমরাই খেতে পারি না। ইলিশ মাছ দিয়ে সুসম্পর্ক করার দরকার নাই। সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আমি ওই তার কাটা বেড়া বিশ্বাস করি না। আমরা চিড়িয়াখানা জাদুঘরের চিড়িয়াখানা জন্তু না, তার কাটা দিয়ে আটকে রাখবেন। আপনি যা ইচ্ছে তাই করবেন। এই দেশে 10 লাখ লোক চাকরি করে ভারতের, আমরা কিছু করতে পারতেছি না, ফেরত পাঠাতে পারতেছি না। একজন কথা বললে আরেকজন বলতে পারে না। আপনাকে ধারণ করতে হবে আবু সাইদের চেতনা, আমাদের মুগ্ধর চেতনা, ভারত আমাদের শত্রু। এটা যখন চিনবেন আমাদের সম্পূর্ণ সব পথ পরিষ্কার, আমরা স্বাধীন হয়ে বাঁচতে পারবো। আজকের এই অনুষ্ঠানে এখানে আয়োজন করার জন্য আমি খুবই গর্বিত, মানে প্রশংসার দাবিদার আপনারা। এখানে মারা গেছে আমাদের ধর্মপ্রাণ হুজুররা। আর শেখ হাসিনা বলেছিল রক্ত মেখেরা শুয়েছিল। কতটা নির্লজ্জ শেখ হাসিনা হতে পারে? এটা ভুয়া একটা অশিক্ষিতকে আমরা বানিয়েছি শাসক। আমাদের লজ্জা, আমরা আর দেখতে চাই না এরকম শাসক। দেশপ্রেম শাসক চাই, যে ফুটপাতে বসবে, সিংহাসনে বসবে, এমন লোক আমরা চাই। আমরা সেই লোককে খুঁজে বের করবো। আমরা সবাই সরকারকে সাহায্য করব। উনি যখন নিজের সত্য পথে, মানে সঠিক পথে আসেন, জনগণের কাতারে আসেন, জনগণকে জিজ্ঞেস করেন। দর্শক, আপনারা দেখলেন সেনাবাহিনী কি বলেছে। সেনাবাহিনী বলেছেন বিচারে করা হবে। পাশাপাশি সেনাবাহিনী নিয়ে আলোচনা করেছেন। এখানে আরেকজন কর্নেল হাসিনুর রহমান বক্তব্য করবেন। তো ইলিয়াস বলেছেন যে আপনারা
এটা তো আগে করেন নাই, বরং এখন আপনারা বলতেছেন এটা করবেন, বিচার করবেন এই সেনা সদস্য, তাকে বহিষ্কার নাকি করা হয়েছে। তো ইলিয়াস বলার চেষ্টা করেছেন যদি বহিষ্কার করা হয় তাহলে ভালো, আর যদি আপনারা বিচার না করেন এবং মানুষকে জানিয়ে যদি বিচার আপনারা গোপনে নিয়ে যান তাহলে সবকিছু আরো কিছু রেকর্ড আছে, সেই রেকর্ডগুলো ছেড়ে দেওয়া হবে এবং ছেড়ে দিবেন, এরকম হুমকি তিনি দিয়েছেন। এবং বলেছেন ওই মহিলার সাথে সবসময় যোগাযোগ তার সাথে আছে এবং সব খোঁজখবর তিনি রাখতেছেন, কি বিচার হচ্ছে জনগণের সামনে তিনি তুলে ধরবেন। তো তাদের চাওয়া এবং জনগণের চাওয়া হচ্ছে একজন সেনা সদস্যের স্ত্রী, তাকে তো প্রোটেক্ট করার মতো প্রোটেক্ট করার দরকার ছিল সেনাবাহিনীর, তো সেনাবাহিনী প্রোটেক্ট না করে সেনাবাহিনীর এক সদস্য তার উপর নির্যাতন জুলুম করেছে, তারপরেও যদি তার বিচার না হয় তাহলে তো এটা তো হয় না। উনি তো বাহিরের কেউ না, উনি তো সেনা সদস্যের স্ত্রী, উনি তো সেনাবাহিনীর একটা অংশ। তো সেনাবাহিনীর অংশকেই যখন সেনাবাহিনী যদি মর্যাদা এবং সঠিক বিচার দিতে না পারে তাহলে সেনাবাহিনী বাইরে কি বিচার করবে? এই প্রশ্নগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনগণ অলরেডি সাংবাদিক ইলিয়াসের সেই আমি বলবো সেই ভিডিওর কমেন্টে করতে শুরু করেছে। তো উচিত হবে সেনাবাহিনীর তাদের ইজ্জত এবং তাদের মর্যাদা তাদের সম্মান রক্ষার জন্য, এবং সেনাবাহিনী এই কাজগুলো করলে তাদের ভিতরে থাকা তাদের প্রতি মানুষের যে ঘৃণা সেগুলো একটু হলেও কমে যাবে। আর এগুলো যদি বন্ধ করা না হয়, এগুলো যদি এভাবে চলতে দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যাবে।